আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে লার্ন আপ একাডেমিতে। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আমরা অলরেডি শেষের দিকে চলে আসছি। আমাদের লেকচারের আজকে হচ্ছে প্রায় 11 নম্বর লেকচার এটা। তো আমরা শক্তি সংক্রান্ত অলরেডি 2টা লেকচার আপলোড করছি, যেখানে একটাতে হচ্ছে আমরা বেসিক জিনিসগুলো পড়ছিলাম, আর একটাতে হচ্ছে আমরা সিকিউ প্রবলেম সলভ করছি। তো আজকের লেকচারটাতে মূলত আমরা 2টা বেসিক আলাদা করে ছোট ছোট 2টা টপিক আলোচনা করব বেসিকের। একটা হচ্ছে কাজ শক্তি, যে উপপাদ্যটা আছে আমাদের এই চ্যাপ্টারের, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা খতেও আসে, যে কাজ শক্তি উপপাদ্য বিবৃতি করো, অনুধাবনমূলক প্রশ্নেও এই প্রশ্ন ডিরেক্টলি চলে আসে। এটা একটা, এবং এই কাজ শক্তি উপপাদ্যের যেটা প্রমাণ বা এটা কিভাবে আসছে, এটা দিয়ে আমরা কিভাবে ম্যাথ করব সেটা একটু দেখব। পাশাপাশি আমরা আরেকটা টপিক আজকে একটু বেসিকটা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে সরল দোলকের যেটা দোলনের জন্য যে গতিশক্তি বিভব শক্তির যে পার্থক্য, বা সরল দোলকের ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তি নির্ণয়, সেই জিনিসটার বেসিকটা একটু দেখব। আর এরপরে আরেকটা লেকচার আমরা এই সামগ্রিক এই 2টা টপিকের যতগুলো ম্যাথমেটিক্যাল পার্ট আছে আমরা সেই টপিকগুলো আলোচনা করব। এর মধ্যে লেকচার 12 যেটা, এটা যদি 11 হয়, আগামীটা হবে 12। লেকচার 12-এর মধ্যে আমাদের কি হয়ে যাবে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যেটা একাডেমিক বেসিক টু অ্যাডভান্স, আমাদের যত যা কিছু ছিল এই 12টা লেকচারের মধ্যে সব কিছু ইনক্লুড বা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। 12টা লেকচারের পর আমরা আলাদা করে 2টা লেকচার আপলোড করব, শুধু 2টা লেকচার, যেটার উপর এই চ্যাপ্টারের যেগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কোয়েশ্চেন আসছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার যে প্রশ্ন, ওগুলো কিভাবে সলভ করতে হয়, এখান থেকে কেমন প্রশ্ন হয়েছে, ওগুলো আমরা একটু আলোচনা করব লাস্টের 2টা লেকচারে। তাহলে চলো আজকে লেকচারটা শুরু করা যাক। প্রথমে আমরা যাব কাজ শক্তি যে উপপাদ্য, একটু লিখো সবাই, হ্যাঁ, কাজ শক্তি উপপাদ্য। এটার বিবৃতিটাও পরীক্ষায় আসে, এটা লিখতে হয়। আমি বিবৃতিটা লিখে দিচ্ছি, প্রথমে একটু লিখে ফেলো। বল প্রয়োগে কোনো বস্তুর উপর কৃত কাজ সম্পাদন হলে, বল প্রয়োগে তুমি তো বস্তুকে কাজ করতে মানে কাজ করাইতে পারবা, বল প্রয়োগে অবশ্যই বস্তুর কি হয়, স্মরণ হয়। তাহলে বস্তুর বল এবং স্মরণের যে গুণফল, সেটাকে আমরা কাজ বলছি না। তাহলে যদি কৃত কাজ কি হয়, সম্পাদন হয়, তবে কাজ শক্তি উপপাদ্য অনুসারে, তবে কৃত কাজের মান, মানে কৃত কাজের যেটা ভ্যালু, মান বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হবে। গতিশক্তি কৃতকাজের মান, বস্তুর কৃতকাজের যে মান সেটা, এবং বস্তুর গতিশক্তির যে পরিবর্তন, বস্তুর গতিশক্তির যে পরিবর্তন পরস্পর কি হবে, সমান। এটা এই জিনিসটাই হলো কাজ শক্তি উপপাদ্যের মূল কথা। তাহলে এখানে আমাদের 2টা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হলো কৃতকাজের যেটা ভ্যালু, কৃতকাজের যেটা মান, সেটা গতিশক্তির যে পরিবর্তন, সেটা গতিশক্তির যে কি পরিবর্তন, এই দুইটার কি হবে, সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এদের কাজ শক্তি উপপাদ্য, এটার বেসিসে আমরা বলতে পারি বস্তুর উপর যেটা কৃতকাজ ডাব্লিউ, এটা কার সমান হবে, ডেল ইকে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তনের সমান। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, গতিশক্তির সূত্র তো আমরা জানি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা শেষ বেগ, আর এদিকে হাফ এম ইউ স্কোয়ার, এটা হলো কি আদি বেগ। এই যে ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে কোনটা, এইটা। তাহলে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগে তাকে কাজ করানো হয় বা তার উপর কাজ সম্পাদন করা হয়, ওই কৃতকাজের যেটা ভ্যালু, কৃতকাজের মানটা বস্তুর গতিশক্তির যে পরিবর্তন, এটার সাথে কি হবে, সমান হবে। এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা তখনই বুঝবে যখন অ্যাডমিশনের পড়াশোনা শুরু করবা। এটা থেকে একাডেমিক খুব বেশি কিছু তুমি পাবা না, তোমার কাছে মনে হইতে পারে একাডেমিকে পড়ে এটা এতটা গুরুত্বপূর্ণ টপিক না, বাট এটা দিয়ে
অনেক জটিল বা যেগুলো লেন্দি প্রসেস, যেগুলো একাডেমিকে তুমি অনেক বড় বড় করে করছো, এটা দিয়ে তুমি সহজে করে ফেলতে পারবা কাজ শক্তির মধ্য দিয়ে। এই জন্য অ্যাডমিশনে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে এটা থেকে প্রশ্ন আসে, এটা ইম্পর্টেন্ট টপিক, বুঝছো? তাহলে ম্যাথমেটিক্যাল রূপ বা সূত্রের রূপটা হচ্ছে এমন। তো এটা কেমনে আসছে, এটার একটা প্রমাণ আছে, প্রমাণটা একটু বলি। ভয় পাওয়ার দরকার নেই, প্রমাণ শুনে তো তোমরা ভয় পাই যাও, ভয় পাওয়ার দরকার নেই। এই প্রমাণটা ইন্টিগ্রেশন করে করতে হবে না, এটা নর্মাল প্রমাণ দিয়ে তুমি বুঝতে পারবে। দেখো, ধরো অ্যাম্ভরের একটা বস্তু এখানে আছে, এটা অ্যাম্ভরের বস্তু, এই অবস্থায় তার আদিবেগ যদি ইউ হয়, তুমি এটার উপর বল প্রয়োগ করছো, ধরো এফ বল কি করছো, প্রয়োগ করছো। তাহলে এফ বল প্রয়োগে এই বস্তুটা সরণ ঘটবে এবং বস্তু এখান থেকে কোথায় আসছে, এখানে আসছে, এখানে তার বেগ হচ্ছে কত, ভি, আর মাঝখানের এই সরণটা হলো কত, এস। এবং যেহেতু তুমি বল প্রয়োগ করছো, বস্তু একটা ত্বরণ নিয়ে কি হবে, গতিশীল হবে, এটা আমরা জানি। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি, দেখো তো এই ক্ষেত্রে দেখো বস্তুর এই জন্য এই ইকুয়েশনটার জন্য আমরা লিখতে পারি কিনা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা লিখতে পারি, এটা প্রযোজ্য। আবার যদি তুমি কৃতকাজ চিন্তা করো, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কি, কস থিটা, তাহলে ডাব্লিউ এখানে এফ এস বসবে, কস থিটা, এটা তো কস থিটার মান, থিটা তো জিরো, কারণ বল যেদিকে কাজ করছে বস্তুর সরণও একই দিকে কাজ করছে, ফলে থিটা জিরো। তাহলে শুধুই হবে কি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, কারণ এখানে থিটাটা 0 ডিগ্রি। তাহলে আমি ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি, এফকে ভেঙে লিখতে পারি এম এ ইন্টু এস। এবার দেখো আমরা এইখানে কি রিপ্লেস করতে পারি, দেখো তো, ভি স্কোয়ার ইউ স্কোয়ার, আচ্ছা এটাকে এইভাবে লিখে ফেলি, ইউ স্কোয়ারটা যদি এই পাশে চলে আসে এটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এখানে থাকবে কত, যদি এস এর ভ্যালু বের করি, এই যে দেখো ডিভাইড বাই 2, এটা লেখা যায় কিনা, আমরা উপরের ফর্মুলা থেকে এ ইন্টু এস, ত্বরণ ইন্টু সরণ, এটার ভ্যালুটা বের করে নিলাম, বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই কি 2। এবার যদি এস এর জায়গায় এটাকে বসিয়ে দেওয়া যায়, তাহলে এম ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। এবার তুমি যদি গুণ করে দাও, হাফ এম এখানে চলে আসবে, ভি স্কোয়ার এম একবার ভি স্কোয়ারের সাথে গুণ হবে, এম আরেকবার ইউ স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। এই যে দেখো ওইখানে যেটা লিখছিলাম এটাই হচ্ছে তার প্রমাণ, এটাই হচ্ছে প্রুফ। অর্থাৎ কাজ শক্তি উপপাদ্যে আমাদেরকে যে বলা হয়েছে বস্তুর উপর বল প্রয়োগে যে কাজ করা হয় সেই কৃতকাজের ভ্যালুটা তার গতিশক্তির পরিবর্তনের কি সমান, এটা আমরা প্রমাণ করে দেখাইছি অলরেডি। দেখো ঠিক আছে, এই প্রমাণটা ছোট্ট প্রমাণ, এটা পরীক্ষায় দিতে পারে, খ নাম্বারে যদি আসে এটা করতে পারবো, আশা করি করে দেখাইতে হবে, কিন্তু 2 মার্কস, ইজি প্রমাণ একেবারে। তাহলে এই যে কথাটা আমরা বললাম এটা হলো বিবৃতি, আর এটা হচ্ছে তার কি অংশ বা তার ম্যাথমেটিক্যাল পার্ট। তাহলে এইটুকু যদি তোমরা ভালো করে বুঝো, কাজ শক্তি উপপাদ্য এটার সংক্রান্ত যে গাণিতিক সমস্যা সেগুলো খুব সহজে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে পারবো। তাহলে আমাদের কাজ শক্তি উপপাদ্য হচ্ছে মূলত কি, কোনো বস্তুর উপর বল প্রয়োগে যে কাজ করা হয় সে কৃতকাজের ভ্যালুটা বস্তুর গতিশক্তির কি সমান, এটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এবার আমরা এটা রিলেটেড ম্যাথ দেখবো, পাশাপাশি ওই যে সরল দোলকের কনসেপ্ট একটু পড়ে ফেলবো, ওইটা পরে আমরা একসাথে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা, কাজ শক্তি উপপাদ্যটা গেল। এবার কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের সরল দোলকের যে টপিকটা আছে, সরল দোলকের টপিক বলতে সরল দোলকের যে গতিশক্তি বিভব শক্তি নির্ণয়, বা সরল দোলককে যদি আমরা দোল দেই, সরল দোলকটা দুলতে থাকে, এই দোলনের বিভিন্ন অবস্থানে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তি কি করতে দেয়, নির্ণয় করতে দেয়। আমরা তো নর্মালি বিভব শক্তি গতিশক্তি বের করতে জানি কিভাবে, ইপি ইকুয়াল টু এমজিএইচ, আর গতিশক্তি হাফ এমভি স্কোয়ার। একটা বস্তুর যদি উচ্চতা দেওয়া থাকে, ওই উচ্চতার বিভিন্ন পয়েন্টে আমরা এটা বের কিভাবে করতে হয় আমরা আগে এটা শিখছি, বা 9-10-ও আমাদের এই কনসেপ্টটা ছিল। বাট সরল দোলকের বেলায় একটু পরিবর্তন আছে একটা পজিশনে, সেটা যদি তুমি বুঝে যাও তাহলে তুমি ইপিকে আবার সুন্দর মতো বের করতে পারবে। আমি তোমাকে একটু বলি, প্রথমে একটু লিখো, সরল দোলকের ক্ষেত্রে দোলকের ক্ষেত্রে ইপি ইকে নির্ণয়, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, ধরো আমাদের এখানে একটা অংশের সাথে একটা সরল দোলক কি করা আছে, বাধা অবস্থায় আছে। এটাকে কি বলে জানো, এটাকে বলে বব। সরল দোলকের যে বস্তুটা থাকে না, এই বস্তুটার নাম হচ্ছে কি বব, ঠিক আছে, এটাকে বব এটা
সরল দোলকে যে বস্তুটা ঝুলন্ত অবস্থায় থাকে এটাকে বলা হয় কি বব। বা ববের বিভিন্ন পজিশনে গতিশক্তি, বিভব শক্তি, এই পয়েন্টগুলো আমাদেরকে বের করতে দিবে। এবার এই সরল দোলকটা সাম্যাবস্থায় আছে না, এটা এখনো কিন্তু দোল দেওয়া হয় নাই, তাহলে এটা নর্মাল অবস্থায় আছে, এই অবস্থানটাকে আমরা বলবো কি সাম্যাবস্থান। এটাকে আমরা কি বলবো সাম্যাবস্থা। তাহলে এটা কি অবস্থায় আছে এখন, এটা এখন আছে সাম্যাবস্থায়, ঠিক আছে। এবার তুমি যখন এটাকে দোল দিবা, ধরো আমি একটু করে কি করলাম দোল দিলাম, তাহলে এই দোলকটা এখানে চলে আসবে, অর্থাৎ এই পয়েন্ট থেকে সে এখানে চলে আসবে। দেখো আবার এদিক থেকে গিয়ে কিন্তু ওইখানে থেমে থাকবে না, ওইখান থেকে কিন্তু কি করবে আবার এদিকে চলে আসবে, তখন ও এখান থেকে এখানে চলে আসবে। এই বলো বুঝতে পারছি এটা, এই যে এই অবস্থায় চলে আসবে। তাহলে এখন এটা প্রথমে সাম্যাবস্থায় ছিল, সাম্যাবস্থা থেকে যখন তুমি দোল দিছো ও আস্তে 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 কোথায় গেছে সর্বোচ্চ বিন্দুতে চলে গেছে। এটা হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু বা সর্বোচ্চ অবস্থান। এটা হচ্ছে কি অবস্থান, সর্বোচ্চ অবস্থান বা সর্বোচ্চ বিন্দু। এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থান বা সর্বোচ্চ, একইভাবে এটাও কি সর্বোচ্চ অবস্থান, ঠিক আছে, এটাও সর্বোচ্চ অবস্থান। এখন ভালো করে কিছু জিনিস বোঝা লাগবে, এতটুকু লিখলাম। সরল দোলকের এইটুকু পজিশন বা চিত্রের এতটুকু ডায়াগ্রামটা যদি আমরা বুঝতে পারি, আমরা কয়েকটা জিনিস একটু আগে থেকে মনে রাখবো। সেটা হলো প্রথম, সাম্যাবস্থায় আমরা কিছু জিনিস আগে থেকে বলতে পারবো। সাম্যাবস্থায় মনে রাখবা ভিটা সবসময় ম্যাক্সিমাম হবে, অর্থাৎ সাম্যাবস্থায় দোলকের যেটা বেগ সেটা সবসময় কি হবে সর্বোচ্চ হবে। কিভাবে আমরা সেটা দেখব, দোলকের বেগটা সবচেয়ে বেশি হবে বা ববের যেটা বেগ সেটা সবচেয়ে বেশি হবে। তাহলে এখানে ইকে যেটা, ইকে সবসময় কি হবে ম্যাক্স হবে। যেহেতু বেগের মানটা সবচেয়ে বেশি, আমরা জানি গতিশক্তি বেগের উপর নির্ভরশীল, তাহলে বেগের মান যদি বেশি হয় গতিশক্তির মানটাও সবচেয়ে কি হবে বেশি হবে। এবং সাম্যাবস্থায় ইপি সবসময় কি হবে জিরো হবে, ইপি সবসময় কি হবে জিরো হবে, কারণ সাম্যাবস্থায় তার সরণটা শূন্য। সাম্যাবস্থায় সরণ বা এইচ যেটা এটা জিরো, সাম্যাবস্থায় সরণ অথবা এইচ এর ভ্যালুটা জিরো। এগুলো আমরা প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব, প্রথমে একটু লিখাই দিচ্ছি, একটু লিখে নাও। হ্যাঁ, তারপরে দুই, সর্বোচ্চ পয়েন্টে বা সর্বোচ্চ বিন্দুতে ভি সবসময় কি হবে জিরো হবে। সর্বোচ্চ পয়েন্ট এই পজিশনগুলোতে ভি কি হবে জিরো হবে। তাইলে ভি যদি জিরো হয় তাহলে ই কেও কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, কারণ বেগ যদি শূন্য হয় গতিশক্তিও শূন্য। এবং ইপি কি হবে ম্যাক্স হবে, ম্যাক্সিমাম হবে, কারণ সর্বোচ্চ বিন্দুতে এইচ সবসময় কি হয় ম্যাক্স হয় বা সরণটা সবসময় সব থেকে বেশি হয়। এগুলো হলো আমাদের সরল দোলকের বেসিক কনসেপ্ট বা ববের যখন আমরা বিভিন্ন পয়েন্টে শক্তি বের করতে যাব, এই পজিশনগুলো বিশেষ করে এই দুইটা ফিক্সড পজিশনে পরিবর্তনটা সবসময় সেম থাকে। এবার একটু আলোচনায় আসা যাক, ভালো করে বুঝবা। আমি তোমাকে প্রথম পয়েন্ট নিয়ে একটু বুঝাই। সাম্যাবস্থায় বেগের মানটা সবচেয়ে বেশি কেন? আর তুমি বলবা স্যার সাম্যাবস্থা হচ্ছে কোনটা, যখন আমি দোলকটাকে সোজা করে রাখছি, আমি এখনো দোল টোল দিই নাই, তখন এটা সাম্যাবস্থা। তো স্যার এখানে তো স্থির হয়ে দাঁড়ায় আছে, এখানে বেগ কিভাবে সবচেয়ে বেশি হয়? বিষয়টা হচ্ছে স্যার আপনি যখন দোল দিবেন তখন থেকেই তো তার দোলটা শুরু হবে বা বস্তুর সাম্যাবস্থাটা তখন থেকে পরিবর্তন হওয়া শুরু করবে। আমি যদি দোল না দেওয়ার আগে সাম্যাবস্থার কথা চিন্তা করি, এখানে তো সাম্যাবস্থা থেকে সে কখনো পরিবর্তনই হবে না, কারণ তুমি দোল দেওয়ার আগে কোনো কিছু কনসিডার করতে পারবে না। দোল দেওয়ার পরে যখন সে সাম্যাবস্থায় আসবে তখন তার বেগের মানটা তোমাকে হিসাব করতে হবে। তাহলে এখানে যেটা সাম্যাবস্থায় ভি ম্যাক্স বলা হয়েছে এটা দোল দেওয়ার আগে নয়, এটা হচ্ছে দোল দেওয়ার পরে। এবার দেখো দোল দেওয়ার পরে কিভাবে ম্যাক্স হয় আমি তোমার বলি। এই যে দোলকটাকে যখন তুমি এখান থেকে হালকা করে নাড়া দিবা, এই দোলকটা এখান থেকে কি করবে উপরের দিকে উঠে যাবে। তাহলে তুমি যখন নাড়াটা দিচ্ছ তখন তুমি বল প্রয়োগ করতেছো না, তুমি তো নিচ থেকে ঠেলা দিছো, দোলকটা আর নিজে থেকে উঠবে না। তাহলে তুমি ঠেলা দিয়ে এই গোলকটাকে, সরি গোলক বলতেছি, এই ববটাকে এইখান থেকে এই পজিশনে নিয়ে গেছো, কেন তুমি বল প্রয়োগ করছো বলে। এখন তুমি যেহেতু বল প্রয়োগ করছো ওইখানে একটা ত্বরণ কাজ করবে না, অবশ্যই ত্বরণ কাজ করবে, এবং যেহেতু ত্বরণ কাজ করবে এই ত্বরণে সে সামনের দিকে যাইতে থাকবে।
এখন কথা হচ্ছে এটা কি মানে আনলিমিটেড ভাবে যাবে না, যত ববটা সামনের দিকে যাবে বা ববটা যত উপরের দিকে উঠতে থাকবে বলের মানটা তত বেশি কমবে, স্প্রিং এর মতো সাম্যাবস্থার দিকে চলে আসতে চাইবে। এবং এই যে ঠেলাটা দিছো, তুমি ঠেলা দেওয়ার কারণে যখন এটাকে এ বরাবর কি দিছো, তুমি এফ বলে ঠেলা দিছো, এর কারণে ওর মধ্যে একটা কি ত্বরণ তৈরি হবে, এবং ত্বরণ এই বস্তুটার বেগ ধীরে ধীরে বৃদ্ধি করবে। তাহলে এই পজিশনে বেগটা থাকবে সবচেয়ে বেশি, কারণ সাম্যাবস্থায় ধাক্কার পরিমাণ বা বলের পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে। যখন সে আস্তে আস্তে কি প্রথমে এখানে, তারপর এখানে, 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 এভাবে করতে করতে এখানে পৌঁছাবে, ধীরে ধীরে তার এফ এর মানটা কমতে থাকবে। অর্থাৎ দোলকটা যত উপরের দিকে যাবে ওর বলের মানটা কি করবে, কমতে থাকবে না। তো বলের মান যদি কমতে থাকে বেগের মানও কি থাকবে, কমতে থাকবে। এবং এই পজিশনে গিয়ে দোলকটা আর উপরে উঠতেছে না, তার মানে ওই যে সাপোর্টটা তুমি তাকে দিছিলা, ধাক্কাটা দিছিলা, ও এখন ওই ধাক্কাটা পুরোপুরি হারাই ফেলছে, ওই ধাক্কাটা তার উপর কাজ করতেছে না। ফলে এই পজিশনে তার বেগ কত হয়ে গেছে, শূন্য। তার বেগ কত হয়ে গেছে, শূন্য। বেগ শূন্য হয়েছে বিধায় এই দোলকটা আর কি করতেছে না, উপরের দিকে উঠতেছে না। তুমি চিন্তা করো না, এইখানে যদি বস্তুর বেগ কাজ করতো, জিরো না হইতো, ও তো এখানে থামতো না, এটাকে আমরা সর্বোচ্চ পয়েন্ট বলতে পারতাম না, ও এখান থেকে আরো উপরে যাইতো, ওইটাকে সর্বোচ্চ বলতাম। তাহলে সর্বোচ্চ যেটাকে বলে ফেলছি, তার মানে দোলকটা ওই সর্বোচ্চ বিন্দুর উপরে আর যাবে না, ওইখান থেকে এখন নিচের দিকে আসা শুরু করবে বা সাম্যাবস্থানের দিকে আসা শুরু করবে। তাহলে এই পজিশনে বস্তুর বেগটা সবচেয়ে কি কম বা জিরো, বস্তুর বেগটা সবচেয়ে কম বা জিরো। তাহলে এখানে বস্তুর বেগ সবচেয়ে কম, কথা বুঝাতে পারছি? কারণ এখানে যে ধাক্কাটা তুমি দিছিলা সেটা শেষ হয়ে গেছে। এবার এখানে যাওয়ার পর সে কি করবে, এবার সাম্যাবস্থার দিকে আসা শুরু করবে না, ওকে কিন্তু একটা বল এবার সাম্যাবস্থার দিকে কি করবে, নিয়ে আসবে। ঠিক আছে, যেটাকে আমরা প্রত্যয়নী বল বলি স্প্রিং এর বেলায়। স্প্রিংকে টান যেটা দেই সেটাতে এজেন্টের বল, যখন ছেড়ে দেই স্প্রিং আবার সাম্যাবস্থার দিকে চলে যায় না, ওটাকে আমরা প্রত্যয়নী বল বলতাম। তো এখানেও সিমিলারলি একটা বল ওকে কি করবে, সাম্যাবস্থার দিকে নিয়ে আসবে। এখন ভালো করে তুমি বুঝো, এবার ও সর্বোচ্চ পয়েন্ট থেকে যখন এদিকে আসা শুরু করবে, আস্তে আস্তে ওর বেগের মানটা বাড়তে থাকবে, আস্তে আস্তে কিন্তু বেগের মানটা বাড়বে। এবং ও সাম্যাবস্থানে যখন আসবে বেগের মানটা সবচেয়ে বেশি হবে। তাহলে সাম্যাবস্থানে বেগটা সবচেয়ে কি হবে, বেশি হবে, কারণ এদিক থেকে যত আসবে তত বেগের মানটা কি হবে, বাড়তে থাকবে। বাড়তে বাড়তে সাম্যাবস্থায় যখন চলে আসবে বেগের মানটা সবচেয়ে কি হবে, বেশি হবে। কিন্তু এখন আমাকে বলো তো, এই বস্তুটা এখানে কি স্থির হয়ে যাবে? তখন স্থির হবে না, কারণ ও তো একটা টান, মানে এদিক থেকে যখন আসবে তখন একটা বল অনুভব করে আসতেছে। তাহলে এই জায়গাতে বেগের মানটা সবচেয়ে বেশি, যেহেতু বেগের মানটা সবচেয়ে বেশি, ও এখানে আর স্থির হবে না, ও এখান থেকে কি করবে, এদিকে চলে যাবে, এদিকে চলে যাবে। এবং এদিকে যখন যাওয়া শুরু করবে, এখানে বেগের মানটা সবচেয়ে বেশি ছিল, কিন্তু যখনই সে এদিক থেকে এখানে যাওয়া শুরু করবে, আস্তে আস্তে উপরে উঠবে, তখন বেগের মানটা আবার কমা শুরু করবে, এবং কমতে 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 এখানে এসে আবার বেগের মানটা কি হবে, জিরো হয়ে যাবে। বেগের মানটা এখানে কি হবে, জিরো হবে। তখন সে আর উপরে উঠবে না, তারপর আবার নিচের দিকে নামা শুরু করবে, কারণ সাম্যাবস্থার দিকে যেতে চাইবে। তাহলে যখন আবার যাবে এফ এর মানটা আবার বাড়বে, এখানে বেগের মানটা বাড়তে বাড়তে এখানে সবচেয়ে বেশি হবে, আবার এখান থেকে দিকে যাবে, এরকম ক্রমাগত প্রক্রিয়াটা চলতে থাকবে। এই জন্য আমরা সরল দোলকে যখন একটা দোল দেই, ওটা তখন বারবার এভাবে দুলতে থাকে। তুমি নর্মালি চিন্তা করো না, তুমি ঠেলা দিছো একবার, ওর তো একটা দোলেরা দেওয়ার কথা, ও বারবার বারবার এভাবে দুলতে থাকে কেন? ওকে কি তুমি বারবার ঠেলা দিছো? একটাই ঠেলা দিছো। এটার কারণ হলো তুমি যখন একটা ঠেলা দিছো বা বল প্রয়োগ করে ওকে ঠেল পাঠাই দিছো, ও এখান থেকে যে পরিমাণ বেগ পায় ওই বেগটা তার মধ্যে কি নর্মালি কমতে কিছুটা সময় নেই। কথা বুঝতে পারছো? যদি এখানে বাধা কাজ না করে ওই দোলকটা জীবনে থামবেও না, ওটা একটা আদর্শ দোলক হয়ে যাবে, ওটা সবসময় কি করবে, দোল দিতেই থাকবে। কথা বুঝছি? এই জন্য মনে রাখবা, সাম্যাবস্থায় বেগের মানটা সবচেয়ে বেশি, আর সর্বোচ্চ অবস্থানে বেগের মানটা সবচেয়ে কম। এই জন্য সর্বোচ্চ পয়েন্টে গতিশক্তির মান হবে শূন্য, বিভব শক্তির মান হবে সবচেয়ে বেশি, আর সাম্যাবস্থায় গতিশক্তির মান হবে সবচেয়ে বেশি, বিভব শক্তির মান হবে সবচেয়ে কম। সবচেয়ে কম মানে জিরো। বুঝতে পারছি? এটা একটা বেসিক এই জিনিসগুলো। আরেকটা বিষয় হচ্ছে, এখন সর্বোচ্চ পয়েন্টে বা বিভিন্ন পয়েন্টে যদি আমাকে ইপি কে বের করতে দেয়, আমি চিত্রটা আবার একটু আঁকাই। এখানে ধরো এটা হচ্ছে দোলক, এটা এখানে আসছে, এটা এখানে আসছে।
এখন মনে করো তোমাকে এই পয়েন্টে কি বের করতে দিছে, ইকে বের করতে দিছে, তুমি সর্বোচ্চ বিন্দুর জন্য কি বের করতে চাও, ইকেটা বের করতে চাও, তাহলে ইকের সূত্র তুমি কি লিখবা, হাফ এম ভি স্কোয়ার, সরি ইকে বলতেছি, দুঃখিত, ইকে তো বের করার দরকার নাই কারণ ইকে তো জিরো, বেগ শূন্য না, তুমি ইপি বের করতে চাও, সর্বোচ্চ পয়েন্টে কি বের করতে চাও, ইপি এম জি এইচ। এখন এম এবং জি নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না, ওগুলো তো তুমি জানো, এইচ নিয়ে তোমার একটু প্রবলেম হবে। অর্থাৎ এইচ কিভাবে ক্যালকুলেট করবো আমি তোমাকে একটু বলি। এই যে দোলকটা এইখান থেকে এখানে চলে গেছে, তাইলে এখান থেকে এখানে যাইতে তার এইচ এর মান কত, এইচ কিন্তু এরকম বক্রপথে হিসাব করা যায় না, এইচ কিন্তু উলম্ব দূরত্ব বা আনুভূমিক দূরত্ব না, এটা হচ্ছে লম্ব দূরত্ব যেটা সেটা। তো এইখান থেকে আমরা কি করি, এটার উপর একটা লম্ব টানি, এই যে এভাবে করে একটা লম্ব আঁকি, তাহলে এই বিন্দুতে মূলত এইচ এর মান হবে কোনটা জানো, এই যে এটা। অর্থাৎ বস্তু এখান থেকে এখানে উঠা যে কথা, এখান থেকে এখানে যাওয়া একই কথা। অর্থাৎ ওর জন্য আমরা যেটা এইচ এর ভ্যালু, সেই এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করব এতটুকু জায়গা থেকে। এগুলো আমরা ম্যাথমেটিক্যালি করবো, তখন আমি বলে দিব, জাস্ট আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ আমরা ডিরেক্টলি যখন ম্যাথ করবো এগুলো আগে থেকে না বললে বুঝবে না, এই জন্য একটু এখানে ধারণা দিয়ে আমি ম্যাথে তোমাদেরকে এটা সলভ করাই দিব। তাহলে এই যে এইচ এর ভ্যালু, এখন এটা বের করার জন্য তোমাকে মান দিয়ে দিবে, তোমাকে ওরা থিটার মান দিয়ে দিবে এখানে, তারপর এটা তো কার্যকরী দৈর্ঘ্য, অর্থাৎ সরল দোলকের ববটা যে সুতার সাহায্যে ঝুলানো থাকে, ঠিক আছে, ববের ব্যাসার্ধ আর সুতার দৈর্ঘ্য, এই দুইটার যোগফলকে কার্যকরী দৈর্ঘ্য বলে। ঠিক আছে, এটা চ্যাপ্টার 8-এও আছে, একটু করে কার্যকরী দৈর্ঘ্যে দুইটা জিনিস বসে, কার্যকরী দৈর্ঘ্যে দুইটা জিনিস বসবে, একটা হলো সুতার দৈর্ঘ্য, এটা যদি ডিরেক্টলি দিয়ে দেয় তো ভালো, আর না হলে আলাদা আলাদা দিলে এটা আলাদা আলাদা বের করতে হবে। একটা হলো ববের ব্যাসার্ধ, অর্থাৎ ছোট্ট গোলক যেটা আছে সেটার ব্যাসার্ধ বসবে, এই দুইটার যোগফলকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য কি, এন। বুঝতে পারছো এটা? আর যদি আমাদেরকে আলাদা আলাদা করে না দেয়, শুধু মনে করো সুতার দৈর্ঘ্য দিছে, ববের ব্যাসার্ধ দেওয়া হয়নি, তাহলে আমরা সুতার দৈর্ঘ্যকে কার্যকরী দৈর্ঘ্য ধরে ম্যাথ করে ফেলবো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মনে রাখবা। অর্থাৎ সাম্যাবস্থান থেকে বস্তুকে যখন তুমি একটা দূরত্বে নিয়ে ওইখানে তার এইচ কাউন্ট করতে চাইবা, এইচটা বক্রপথে কাউন্ট করা যাবে না, এইচ কাউন্ট করতে হবে ওই পজিশন থেকে আমরা লম্ব টানবো, আর এই যে যতটুকু লম্বের দূরত্ব ডিস্টেন্স যেটা আসবে সেটাই হবে তার এইচ এর ভ্যালু। বুঝতে পারছি? এই ছোট্ট বেসিকটা তোমাদের জানা থাকা লাগবে। এখন মনে করো কথার কথা, আমি এদিকে দেখার একটা, ধরো এটা একটা দোলক, এটা হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু। এখন তুমি সর্বোচ্চ বিন্দুতে বের করতে চাও না, তুমি মনে করো এখানে একটা পয়েন্ট দিছে, এই পয়েন্টে বের করতে বলতেছে, তাহলে এটা হবে এরকম। তো এই ক্ষেত্রেও তুমি এখান থেকে লম্ব টানবা, এখান থেকে লম্ব টানলে এতটুক যে ডিস্টেন্স, এই যে এতটুক যেটা ডিস্টেন্স সেটা হবে এইচ। বুঝতে পারছি? আর ওর জন্য এইচ হবে কি, এখান থেকে লম্ব টানতে হবে, ওর জন্য এইচ হবে এইখান থেকে এইটা, এই পুরোটা এভাবে করে করে বের করতে হবে। এই যে এখান থেকে দূরত্বগুলো আমরা নির্ণয় করব। এগুলো কিভাবে করতে হয় আমরা সিকিউ যখন সলভিংয়ে ঢুকবো তখন আমরা দেখতে পারবো। তাইলে সরল দোলকের ক্ষেত্রে যে জিনিসগুলো তোমাদেরকে এখানে বললাম এইটা একটু ভালো করে মনে রাখবা, বিশেষ করে সাম্যাবস্থানের বিন্দুতে এবং সর্বোচ্চ বিন্দুতে জিনিসগুলো ফিক্সড থাকবে সবসময়। ঠিক আছে? আর এর মধ্যবর্তী বিভিন্ন পয়েন্টে যদি আমাদেরকে মান নির্ণয় করতে দেয়, আমরা একটা জায়গাতে একটু সতর্ক থাকতে হবে, সেটা হলো এইচ কিভাবে বের করে এটার উপর। আর মোটামুটি যদি তোমরা এইচ বের করতে শিখে যাও, দোলকের ম্যাথ আর কোথাও আটকাইতে হবে না, সবগুলোই তোমরা পারবে। বুঝছি? মানে এইটুকু জিনিস যদি আমরা ভালো মতো বুঝে যাই, আমরা আজকে এখনই সিকিউর টপিকগুলো একটু সলভ করবো, অর্থাৎ এই রিলেটেড যে সিকিউ প্রবলেম আছে আমরা সেগুলো কয়েকটা দেখবো, এবং আগামী লেকচারটা পুরোপুরি হচ্ছে এই টপিকের উপর কি থাকবে, সিকিউ সলভিং ক্লাস থাকবে। আজকে আমরা খুব বেশি সিকিউ সলভ করবো না, বেসিক দুইটা বা একটা সিকিউ আজকে সলভ করবো মূলত। ঠিক আছে, চলো তাহলে আমরা সিকিউ সলভিং দেখি। তবে এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে, প্রথমে তোমরা বেসিকগুলো ভালো করে রিভিশন করে নিবা, যাতে করে প্রশ্নে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব বেসিকগুলো যেন তোমাদেরকে হেল্প করতে পারে, এই জন্য বেসিকগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। চলো তাইলে সিকিউগুলো কেমন আসে দু একটা সিকিউ দেখে নিই। বেসিকগুলো যদি আমরা ভালো মতো বুঝে থাকি, তাহলে আমরা এখন এই দুইটা প্রশ্ন সলভ করবো। একটা যশোর 25 সালে আসছে, একটা ময়মনসিংহ 25। এই দুইটা প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো, তাহলে বব রিলেটেড আর কোনো ধরনের নতুন উদ্দীপক নাই এখনো পর্যন্ত। এই উদ্দীপকটাতে দেখো কোণের মান দেওয়া নাই, জাস্ট হচ্ছে কি ওই তোমার ভূমির মানগুলো দিয়ে প্রশ্ন করছে, যে ভূমির মান দেওয়া আছে, আর এই উদ্দীপকে কি দেওয়া আছে, কোণের মানগুলো দেওয়া আছে। অর্থাৎ কোণ দেওয়া, এইভাবে কোণ দিয়ে তোমাকে একটা প্রশ্ন করতে পারে, অথবা এইভাবে কোণ না দিয়ে বিভিন্ন হচ্ছে কি ভূমির মান বা বাহুর মানগুলো দিয়ে প্রশ্ন করতে পারে।
আমরা প্রথম প্রশ্নটা সলভ করে প্রথমে আসো, উদ্দীপকটা একটু দেখি। একটা সরল দোলক আছে, এটা হচ্ছে দোলক, হ্যাঁ এই যে এটা হচ্ছে দোলক। তাহলে দোলকটা ও থেকে সি পর্যন্ত এই সুতা দিয়ে বাঁধা আছে, ঠিক আছে। ওসি এর মান দিয়ে দিছে 1 মিটার ওসি। এরপর এই যে বলছে 30 গ্রাম ভরের একটি বব, মানে হচ্ছে এই ছোট্ট গোলকটা সুতার সাহায্যে ঝুলানো আছে, যেখানে ওসি এর ভ্যালু হচ্ছে 1 মিটার, এএম এর মান হচ্ছে 30 সেন্টিমিটার। এএম হচ্ছে এটা হচ্ছে এএম, এটা 30 সেন্টিমিটার, আর বিএন এর ভ্যালু হচ্ছে 20 সেন্টিমিটার। বিএন হচ্ছে এই যে টুক, এটা বিএন, এটা 20 সেন্টিমিটার। বলছে এ বিন্দুতে বিভব শক্তি বের করো। আচ্ছা, বেসিক জিনিসটা যদি বুঝি, দেখো তো, এটা এভাবে বলতে পারি না আমরা, এ বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দু, আমরা জানি, কিন্তু সর্বোচ্চ বিন্দুতে কি শূন্য? গতিশক্তি শূন্য। এই জন্য আমাদেরকে কি দিছে? শুধু বিভব শক্তি বের করতে দিছে। এ বিন্দুতে তোমাকে অনেক সময় মোট শক্তিও বের করতে বলতে পারে। মোট শক্তি বলা যেই কথা, বিভব শক্তি বলাও সেম কথা। কারণ কি? সর্বোচ্চ বিন্দুতে কোনো ধরনের কি থাকে না? গতিশক্তি থাকে না। বিভব শক্তিটাই কার সমান হয়ে যায়? মোট শক্তির সমান হয়ে যায়। তাহলে আসো বিভব শক্তিটা বের করবো আমরা এখন বিভব শক্তি বের করতে আমাদের সূত্র কি লাগবে? এম জি এইচ। এম এর মান, জি এর মান এটা তো জানি, এইচ এর ভ্যালুটা লাগবে। এখন একটু আগে তোমাদেরকে আমি দেখাইছিলাম ববের ক্ষেত্রে, বব যখন একটা পজিশন মানে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ বিন্দু পর্যন্ত যাবে, যেটা সরণ, ওটা নিতে হবে হচ্ছে উলম্ব সরণটা। তাইলে এখানে সরণ তো এই জায়গায়, আর এই পজিশনে যখন গেছে তখন হচ্ছে বস্তুটার সরণ ঠিক এখানে। তাহলে সি থেকে এতে যাওয়া বা এ পর্যন্ত যাওয়ার জন্য এই গোলকটাকে বা ববটাকে কতটুকু সরণ অতিক্রম করতে হবে? এম সি পর্যন্ত না? দেখো তো, এম থেকে সি পর্যন্ত আমি তোমাদেরকে বলছিলাম। আমি যদি একটু আলাদা করে কি দেখাই, এটা হচ্ছে তার সাম্যাবস্থান, আর এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। তাহলে এইখান থেকে ববটা যদি এখানে যায়, তাহলে এখানে গেলে আমরা এই পজিশনের সরণটা বের করবো কেমনে? এই পজিশনের সরণটা বের করবো, এখান থেকে লম্ব টানবো, এবং এই যে দূরত্ব সাম্যাবস্থান থেকে যেটা লম্ব দূরত্ব এতটুকু, এটাই হবে তার কিসের ভ্যালু? এইচ এর ভ্যালু। এটা কিন্তু তোমাদেরকে একটু আগে আমি পড়াইছি এই জিনিসটা, এটা দেখাইছিলাম এভাবে। সো আমরা এমসি এর ভ্যালুটা বের করব। এখন কথা হচ্ছে এমসি এর ভ্যালুটা বের করবো কেমনে? এটা বের করার জন্য টেকনিক হচ্ছে, তুমি যদি তাকাও ও এম এ, এই যে এটা যদি ও হয়, সরি এটা তো এ, এটা যদি এ হয়, এটা যদি এম হয়, আর এটা যদি ও হয়, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে না? এই সমকোণী ত্রিভুজে তুমি কিন্তু ভূমির মানটা জানো, তুমি অতিভুজের মানটাও জানো। এখন কত স্যার অতিভুজ কিভাবে জানি? তুমি দেখো, ও সি যে কথা, ও বি একই কথা, ও এ একই কথা, এগুলা কি ওই কার্যকরী দৈর্ঘ্যটাই। আমি দোলকটাকে যদি একটা পজিশন থেকে আরেকটা পজিশনে নেই, দোলকের দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্যটা কি ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে? না। তাহলে ও থেকে সি এর দৈর্ঘ্য যত, ও থেকে বি এর দৈর্ঘ্য তত, আবার ও থেকে এর দৈর্ঘ্য কি তত, ঠিক আছে কিনা? এদিকে নেওয়ার কারণে তার দৈর্ঘ্য তো ছোট বড় হবে না, সরণটা চেঞ্জ হচ্ছে। তাইলে ও এ এটার মান হবে 1 মিটার, ঠিক আছে কিনা? কারণ ওসি কত দেওয়া আছে? 1 মিটার। তাহলে ওসি যদি 1 মিটার হয়, ও এও কত হবে? 1 মিটার হবে। এরপর এ এম এর ভ্যালু দিয়ে দিয়েছেন আমাকে, দেখো তো, এ এম 30 সেন্টিমিটার, তার মানে 0.3। তাহলে আমি ভূমি বসাইতে পারবো 0.3। আমি কি লম্ব বের করতে পারবো না? এটা ও এমটা বের করতে পারবো না অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য দিয়ে? এটা যদি বের করি আমি সুন্দর মতো এটা পেয়ে যাব। কিভাবে? টোটালটার মান হচ্ছে কত? 1 মিটার। এখান থেকে তুমি ও এমটা বের করছো, তাহলে 1 থেকে এই ও এমটাকে কি দিবা? বিয়োগ করে দিবা। তাইলেই তুমি কি এই যে ছোট্ট তোমার যেটা দরকার এম ও বা এইচ পরিমাণ ভ্যালু, সেটা বের হয়ে যাবে না? কথা বুঝাইতে পারছি? এখন আসো, আমি তো বুঝালাম, এটা আমরা এখন করবো সুন্দর করে। তাহলে এটার জন্য বেটার হচ্ছে তুমি চিত্রটা পাশে এঁকে রাখবা, তাহলে তোমার জন্য এটা বুঝাইতে সুবিধা হবে, নিজেও বুঝতে পারবা, টিচারও সহজে এটা বুঝবে। এবং চিত্র এঁকে যদি ম্যাথ করো, এটাতে ভালো একটা ইমপ্রেশন তৈরি হয়, টিচাররা এটাকে ভালোভাবে দেখে। তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এম। তাহলে আমি লিখবো ও এর মান হচ্ছে কত? 1 মিটার, এটা আমি দেখছি। এম এর মান দেওয়া আছে 0.3 মিটার। আমি ও এমটা বের করবো, এই ও এম এর মানটা বের করবো। তাহলে আসো পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি কোন ত্রিভুজে? ও এ এম। এই ত্রিভুজে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, ও এ স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস কি? ও এম প্লাস এ এম স্কোয়ার, এ এম। তাহলে আমি বের করবো ও এম। তাহলে ও এম স্কোয়ার ইকুয়াল টু ও এ থেকে বাদ যাবে, তাহলে 1কে স্কোয়ার করলে 1, আর এটা হবে 0.3 কি স্কোয়ার। তাহলে এখানে ও এম এর ভ্যালু কত আসে? একেবারে রুট সহ করে দিব, 1 - 0.3 স্কোয়ার রুট ওভার
অ্যান্সার। এটা আসবে 0.95, ওএম এর মান আসবে কত? 0.95 মিটার। তাহলে ওএম যদি 0.95 হয়, আমি তো ওএম দিয়ে ম্যাথ করব না, আমি ম্যাথ করব এমসি দিয়ে। কারণ এই ববটা যদি এইখান থেকে এ বিন্দুতে পৌঁছায়, তার সরণ হচ্ছে বক্রপথে এইটা। তাহলে এই সরণটা বের করব আমরা লম্বভাবে। এই যে এটা হলো তার আদি অবস্থান, আর শেষ অবস্থান থেকে লম্ব টানাইছি যেটা এই বিন্দুতে। তাহলে এতটুক যেটা দূরত্ব, এটাই হবে কিসের মান? এইচ এর মান। তাহলে আমরা এখন এইচ যেটা বের করব সেটা হচ্ছে ওসি মাইনাস ওএম। ওসি মাইনাস ওএম, যেটা ওসি হচ্ছে 1 মিটার, ওএম এর মান আমরা বের করছি 0.95 মিটার। তাহলে কত হয়? -1, এটা হচ্ছে 0.046। এটা 5 দশমিক সহ নিলে এটা নর্মালি 0.05 লিখতে পারো, তবে দশমিক সবগুলো নিলে ভ্যালুটা একটু কম আসবে। বলো এইচ এর ভ্যালুটা বুঝতে পারছি কিনা? তাহলে এইচ এর ভ্যালু যদি পেয়ে যাও, এবার তুমি জাস্ট কি ওই যে বিভব শক্তি বের করতে বলছে এ বিন্দুতে, তাহলে ইপি ইকুয়াল টু কি mgh। এম কত? 30 গ্রাম, তাহলে 30 ইন্টু 10⁻³ কেজিতে চলে গেছে। জি হচ্ছে 9.8, এইচ কত বসাবো? 0.05 বসাবো। দেখছো, এই ম্যাথে হচ্ছে এইচ বের করাটাই মূল বিষয়, আর কিচ্ছু না, সব দেওয়া থাকে। তাহলে এইচ এর মান 0.05, 9.8, 30 ইন্টু 10⁻³ তাহলে কত হয়? 0.0147, 0.0147 এত জুল। তাহলে এই বিন্দুতে এখানে বস্তুটার বিভব শক্তি হবে কত? 0.0147 জুল। দেখছো, শুধু এইচটা বের করা শিখবা, এইচ কিভাবে ক্যালকুলেট করে এইটা। তাহলে বিভব শক্তির বেলায় এইচ ক্যালকুলেট করবা কেমনে? সাম্যাবস্থান থেকে যে বিন্দুতে বের করতে বলছে, সাম্যাবস্থান থেকে ওই বিন্দু থেকে লম্ব টেনে ওই লম্ব দূরত্বটাই হবে বিভব শক্তির এইচ। গতিশক্তির বেলায় আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখবো, গতিশক্তিতে কিন্তু হিসাবটা ভিন্ন। এই ঘটা করলে ক্লিয়ার হয়ে যাবে। আসো, ঘটাতে বুঝলাম, এবার আমরা ঘ নাম্বারের জন্য ম্যাথ করব। ঘ নাম্বারে বলছে বি বিন্দুতে গতিশক্তি সি বিন্দুতে গতিশক্তির অর্ধেক হবে কিনা। সি বিন্দুতে গতিশক্তি, তাহলে এখানে আসো গতিশক্তি বের করি আমরা। প্রথমে যদি দেখি বি বিন্দুর জন্য, আচ্ছা প্রথমে সি বিন্দুটা করে ফেলি, সি বিন্দুটা তো সহজ, সি বিন্দুটা করে ফেলি আগে। সি বিন্দুর গতিশক্তি, সি বিন্দুর গতিশক্তি। তাইলে সি বিন্দুর গতিশক্তির সূত্র কি? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন কথা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ভি তো নাই। আমরা তো জানি সাম্যাবস্থায় হচ্ছে বেগের মানটা সবচেয়ে বেশি থাকে, তো বেগের মান তো ভ্যালুতে দেওয়া নাই, বেগের মান আমাকে বের করতে হবে। তো বেগের মান আমরা বের করি কেমনে? হাফ এম ভি স্কোয়ার জায়গায় আমরা বসাই ইউ স্কোয়ার প্লাস 2gh। বলো এটা বসাই না? এখন হাফ এম এর মান তুমি জানো, এই যে 2gh এবং ইউ, এই বিষয়গুলো তোমাকে একটু বলি। বিভব শক্তি তো একটু আগে কিভাবে বের করছি সেটা দেখছি। বিভব শক্তি ক্যালকুলেট করছো কোত্থেকে? সাম্যাবস্থা থেকে। এখন তুমি সি বিন্দুর গতিশক্তি বের করতেছো। সি বিন্দুর গতিশক্তি কিভাবে ক্যালকুলেট করবো আমি তোমাকে বলি। সি বিন্দু হচ্ছে সাম্যাবস্থা, তাহলে সাম্যাবস্থায় বেগের মানটা সবচেয়ে বেশি হয় না? মনোযোগ মনোযোগ, সবাই একটু কেয়ারফুল থাকবা। সি বিন্দুতে বেগের মানটা সবচেয়ে বেশি হয় কখন? বস্তু যখন এদিক থেকে আসা শুরু করবে, যখন সে সর্বোচ্চ বিন্দু, তুমি তো প্রথমে ঠেলা দিয়ে পাঠাই দিছো, এই যে দোলকটাকে প্রথমে দিছো ঠেলা, এই যে ঠেলা খেয়ে ও কি করছে? উপরের দিকে উঠে গেছে। তাহলে যখন তুমি ঠেলা দিছো ওই মুহূর্তে সে একটা বল পাইছে, বলের কারণে, ধাক্কার কারণে সে আস্তে আস্তে উপরে ওঠা শুরু করছে। তাহলে এইখানে গিয়ে সে আর উপরে উঠতে পারতেছে না, তাহলে এইখানে তার বেগের মানটা 0 হয়ে গেছে। এবার ও এখান থেকে নিচের দিকে আসা শুরু করবে না? তো নিচের দিকে যখন আসা শুরু করবে তখন ওর বেগের মানটা ধীরে 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 বাড়বে, বাড়তে বাড়তে এই পজিশনে এসে সবসময় বেগের মানটা সবচেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আমাকে এই পয়েন্টের বেগটা বের করতে হবে। তাহলে এই পয়েন্টের বেগ বের করার জন্য আমি সবসময় বস্তুকে সর্বোচ্চ বিন্দু থেকে চিন্তা করব। খুবই কেয়ারফুল, এই কথাটা নোট করে রাখো। তুমি যখন গতিশক্তি বের করবা দোলকের, তখন যে বিন্দুর গতিশক্তি বের করতে বলবে ওই বিন্দুতে তো একটা দূরত্ব লাগবে, বেগের মান বের করতে দূরত্ব লাগবে না? ওই বেগটা বের করার জন্য যে দূরত্ব, এই যে যেটা এইচ, এইচটা কোথেকে ক্যালকুলেট করবা? সর্বোচ্চ বিন্দু থেকে ক্যালকুলেট করবা। এখন আমাকে সি বিন্দুতে বেগ বের করতে বলছে, তাহলে আমি সি বিন্দুর জন্য
একটা দূরত্ব আমার লাগবে, এই দূরত্বটা আমি কোত্থেকে ইউজ করব, এ থেকে ইউজ করব। সো আমার দূরত্ব হবে এ থেকে সিতে আসতে যতটুকু সরণ লাগছে সেটা। যদি বি বিন্দুর জন্য বলতো আমরা একটু বড় করব, তখন এ থেকে বিতে হিসাব করব। এ থেকে বি মানে হচ্ছে এম এন, আর এ থেকে সি মানে হচ্ছে এম সি পুরাটা। কথা বুঝাইতে পারছি? ভালো করে বুঝছো? তাহলে একটু বেসিকে দরকারি লাইনটা আলাদা করে লিখে রাখো, আমি একটু নোট লেখাই দিটা ম্যাথের জন্য না, বেসিক আলাদা করে লিখে রাখবা যে বেসিক ইকে নির্ণয়ের ক্ষেত্রে, ইকে নির্ণয়ের ক্ষেত্রে যে বিন্দুতে ইকে নির্ণয় করব, এটা আমি আমার মতো করে লিখে দিচ্ছি, সব একটু লিখে নাও। ইকে নির্ণয়ের সময় যে বিন্দু তুমি ইকে বের করবা, ওই বিন্দুর এইচ এর মান সর্বোচ্চ বিন্দু থেকে হিসাব করতে হবে। সর্বোচ্চ বিন্দু থেকে হিসাব করতে হবে, এটা মনে রাখবা, এটা ভুলবা না। তাহলে সবসময় গতিশক্তি বের করার সময় যে বিন্দুতে গতিশক্তি আমরা নির্ণয় করব, ওই বিন্দুর জন্য যেটা এইচ এর ভ্যালু সেটা বের করবো কোত্থেকে, সবসময় সর্বোচ্চ বিন্দু থেকে। আর ইপির বেলায় যখন এইচ কাউন্ট করবো, এটা কাউন্ট করবো সাম্যাবস্থান থেকে। কোন অবস্থান থেকে? সাম্যাবস্থান থেকে। তাহলে ইকের বেলায় মনে রাখতে হবে সর্বোচ্চ বিন্দু থেকে এইচ কাউন্ট হবে, আর ইপি বের করার সময় সাম্যাবস্থান থেকে এইচ কাউন্ট করতে হবে। আমরা একটু আগে কিন্তু ইপি বের করছিলাম সাম্যাবস্থান থেকে কতটুকু উপরে উঠছে ওটা দেখে, বাট ইকের বেলায় চিন্তা করব সর্বোচ্চ বিন্দু থেকে ওই বিন্দুতে আসতে কতটুকু দূরত্ব লাগছে সেটা। তাইলে এটা মুছে দিচ্ছি আমি, এটা লিখে ফেলছো আশা করি বেসিকটা। এগুলো করতে করতে চলে আসবে, আশা করি তোমরা বুঝে যাবা। এবার আসো, আমি তো এটা এইচটা আলাদা করে বের করার দরকার ছিল, আমি তো এখানে ইয়া করে ফেললাম। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি আপাতত। আচ্ছা এটা তো লাগবে একটু পরে। আচ্ছা এখানে এখানে দেখাই একটু, আমি চিত্রটা আবার আঁকতেছি, একটু দেখো। এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু এ, আর এটা হলো সাম্যাবস্থান যে বিন্দুতে আমি বের করব বেগটা, এটা হলো সি। তাহলে এই যে দূরত্ব হচ্ছে এটা। তাহলে এখন আমরা বলছিলাম এই যে সি বিন্দুতে বেগের মানটা ডিপেন্ড করবে এ থেকে সি এর দূরত্ব কত সেটার উপর। তাহলে এখান থেকে লম্ব টানাবো, তাহলে এ থেকে লম্ব টানালে সেটা হবে এম, তাহলে দূরত্ব হবে কোনটা, সি এম। এটাই আমি এখন কি এইচ হিসেবে কাউন্ট করব, সি এম এর যেটা দূরত্ব। তাহলে সি এম কীভাবে বের করব, আমরা কিন্তু ও এমটা বের করছিলাম কথা। আচ্ছা আচ্ছা এখানে তো আরেকটা বিষয়, সিএম তো আমরা একটু আগে একটা ম্যাথে করছিলাম এই যে বি বিন্দু এ বিন্দুর জন্য। দেখো এ বিন্দুতে যখন তুমি বিভব শক্তি বের করছো, এ বিন্দুতে যখন বিভব শক্তি বের করছি তখনও দূরত্বটা কি সি থেকে এম পর্যন্ত কাউন্ট করছি না, 0.05 যেটা। তো গতিশক্তির বেলায়ও কি হবে, সেমই হবে, কারণ এই দূরত্ব তো একই। সি থেকে এর জন্য যা এ থেকে সি এর জন্য কি তাই হবে না। বিভব শক্তির বেলায় তুমি সি থেকে এতে চিন্তা করছো, এবার তুমি এ থেকে কি সিতে চিন্তা করতেছো, কিন্তু লম্ব দূরত্ব তো সেমই হবে, কারণ সি থেকে এতে যাইতে যা লাগবে দূরত্ব, এ থেকে সিতে আসতেও তো তাই লাগবে। তাহলে এখানে আমরা এটা কিন্তু অলরেডি বের করে রাখছি, যেটা 0.05। আমরা এবার মান বসাই দিব, এম 30 গ্রাম, এটা 0.00 কত 3। এবার ইউর মান কত হবে, 0। ইউর মান কত হবে, 0, কারণ বস্তু এ থেকে আসতেছে। তাহলে এতে তো বেগের মানটা 0, আমরা বলে রাখছিলাম এটা। সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হয়, 0 হয়। এরপর 2gh, যেদিকে তো জায়গা হচ্ছে না, এটা নিচে করি একটু, এই পাশ থেকে করি। তাহলে হাফ এম হচ্ছে 0.003, ইউর মান 0, 2gh 2 × 9.8, এইচ কত 0.05। হ্যালো জায়গা লেখার অবস্থা এমন হইলে জায়গার সংকুলন হচ্ছে না মতো অবস্থা, ইন্টু 0.05। এই বলো বুঝছো একটু? এবার এখানে আমরা মান বসাই দিই, 2 × 9.8 × 0.05, এটা গেল, এটার সাথে 0.03 গুণ হবে, ডিভাইডেড বাই 2, 0.0147, 0.0147 জুল। এটা তাহলে সি বিন্দুতে বস্তুর যেটা বিভব শক্তি সেটা হবে 0.0147 জুল। বলো বুঝতে পারছি? তাহলে এইখানে দেখো পুরো সূত্রে ম্যাথ করার জন্য তোমাকে শুধু এইচ এর ভ্যালুটা মনে রাখতে হবে, এইচ কেমনে ক্যালকুলেট করে। তাহলে বিভব শক্তির বেলায় এইচ ক্যালকুলেট করবো সাম্যাবস্থান থেকে কত উপরে গেছে সেটা, আর বিভব শক্তির বেলায় গতিশক্তির বেলায়
সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু নামছে, যে বিন্দুতে তুমি কে বের করবা সর্বোচ্চ বিন্দু থেকে ওই বিন্দুতে আসতে কতটুকু লম্ব দূরত্ব লাগতেছে, ওইটাই হলো এইচ এর ভ্যালু। তাহলে আমরা সেটা এখানে অলরেডি বের করছি। তো সি থেকে এর জন্য যেটা দূরত্ব, এ থেকে সি এর জন্য একই দূরত্ব। তাহলে এটা হলো আমাদের প্রথম অংশ। এরপর প্রশ্নই তো মুছে দিলাম। এখানে কি জিজ্ঞাসা করছে, গতিশক্তির অর্ধেক হবে কিনা। বি বিন্দুর গতিশক্তি বের করবো এবার আমরা বের করবো কারটা, বি বিন্দুরটা। বি এন এর মান কত ছিল, আমি একটু লিখে, যেহেতু মুছে দিচ্ছি একটু লিখে ফেলি। বি এন এর মান ছিল 0.2 মিটার, 20 সেন্টিমিটার দিছিল, আমরা 0.2 লিখছি। আমরা তো এখানে ম্যাথ করবো, এই পাশটাও মুছে দিচ্ছি। এটার ভ্যালুটা লাগবে, ভ্যালুটা আমরা এক পাশে লিখে রাখবো। তাইলে ইকে এ সরি ইকে সি, সি বিন্দুর গতিশক্তি হচ্ছে 0.0147 জুল। তাহলে এবার আমরা কি করব, বি বিন্দুটা বের করব। এখন একটু আবার চিত্রটা আঁকাই, আশা করি এটার মধ্যে তোমাদের ক্লিয়ার। তোমরা উত্তর করতে পারো কিনা দেখো তো জিনিসটা। এটা হচ্ছে সাম্যাবস্থান সি, বি বিন্দুটা হচ্ছে কোথায়, আমি ধরে নিলাম বি বিন্দুটা এখানে। তাহলে এই যে এটা হলো বি। তাহলে আমরা যদি বি বিন্দুর জন্য হিসাব করতে চাই, আমাদেরকে এদিকে রাখতে হবে কত, এন কে। এখন তুমি তো বি বিন্দুতে, আমি চিত্রটা এদিকেও পুরোটা আঁকে, এটা হলো সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দু হচ্ছে এ। তো এইখান থেকে দূরত্ব হচ্ছে কোনটা, এখান থেকে দূরত্ব হচ্ছে এম। একটু মনোযোগ দিবা, এইটুকু এই এই ডিসিশনটা যদি বুঝে যাও তাহলে তোমাদের আর এইচের প্রবলেম থাকবে না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। তুমি বি বিন্দুতে কে বের করতে চাচ্ছ, তোমার টার্গেট মনে রাখবে, তুমি গতিশক্তি বের করতে চাচ্ছ। তাহলে বি বিন্দুতে গতিশক্তির বেলায় এইচ কেমনে, এইচ কিন্তু গতিশক্তির বেলায় এক নিয়ম, বিভব শক্তির বেলায় এক নিয়ম। বিভব শক্তির বেলায় চিন্তা করব সাম্যাবস্থান থেকে কত উপরে গেছে সেটা বিভব শক্তি, আর গতিশক্তির বেলায় উপর থেকে কতটুকু নামছে সেটা। তাহলে এখন আমি বি বিন্দুর গতিশক্তি বের করতে চাই, তাহলে আমি সরণ কোনটা নিব, আমি কি সি থেকে বি পর্যন্ত এটা নিব, নাকি এ থেকে বি পর্যন্ত এটা নিব। এইটার অ্যান্সার যারা দিতে পারবা তারা মোটামুটি বুঝে গেছো। ভালো করে বলতে, আবার খেয়াল করো, তুমি বি বিন্দুতে গতিশক্তি বের করতে চাও, তাহলে গতিশক্তি বের করার জন্য যেটা তোমার দূরত্ব বা সরণ যেটা নিব, সেটাকে আমি সি থেকে নিব নাকি এ থেকে নিব, বলো তো। এটা অবশ্যই এ থেকে নিতে হবে, কারণ কি, গতিশক্তির বেলায় যে বিন্দুর গতিশক্তি বের করবা সর্বোচ্চ বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বটা নিবা। তাহলে তুমি বের করতেছো বি বিন্দুতে, তো সর্বোচ্চ বিন্দু কোনটা, সি নাকি এ, সর্বোচ্চ বিন্দু হচ্ছে এ। তাহলে এ থেকে দূরত্বটা নিব। তাহলে আমি গতিশক্তির জন্য সূত্র করব এ বি অংশ দিয়ে। এ বি অংশ মানে হচ্ছে এখানে এম এন, এ বি অংশ মানে কি আসলে এম এন। আমরা তো বক্রপথটা নিব না, বুঝার জন্য বলতেছি। তুমি এ বি বুঝলে এখান থেকে এম এনও বুঝবা, কারণ বি বিন্দুর জন্য সরণ হচ্ছে এন বিন্দুতে, এ বিন্দুর জন্য সরণ হচ্ছে এম বিন্দুতে। সো এইটুকুই নিতে হবে আমাকে। কিন্তু আমি যদি বিভব শক্তি বের করতাম বি বিন্দুর, তখন আমি সি থেকে নিতাম, কারণ বিভব শক্তি সাম্যাবস্থান থেকে কাউন্ট করে, তাহলে সাম্যাবস্থান হচ্ছে এটা, তখন আমি বিসি অথবা সিএন এটা কাউন্ট করতাম, ঠিক আছে। কিন্তু এখন যেহেতু শুধু গতিশক্তি বের করতে বলছে, তাহলে আমার তো বিসিটা দরকার না, আমি শুধু এ বি এর অংশটা দিয়ে করতে পারবো। কথা বুঝাইতে পারছি। তাহলে এ থেকে বি এর সরণ মানে হচ্ছে মূলত এম এন বের করা। এখন আমরা এম এন কিভাবে বের করতে পারি, এম এন বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা কি কি জানি দেখি একটু। এই চিত্রটা থেকে আমরা ও সির ভ্যালুটা জানি, আমরা এটা বের করছি। আমরা ও এমটা বের করছিলাম, এই যে আমরা কি বের করছিলাম, ও এম এর ভ্যালু কত ছিল মনে আছে তোমাদের, 0.95 ছিল ও এম এর ভ্যালুটা, 0.95। আমাদের এখন লাগবে কোনটা, এম এনটা লাগবে, এম থেকে এন। তাহলে আমরা ও এন বের করব, কি বের করব, ও এন, ও থেকে এন পর্যন্ত দূরত্বটা যদি আমরা বের করি, ওইখান থেকে ও এমটাকে কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব, তাইলে বের হয়ে গেছে। এখন কথা হচ্ছে ও এন বের করবো কেমনে। এবার আসো তোমাদেরকে আমি চিত্রটা একটু ভালো করে এঁকে দিই, যেহেতু আমরা এখন ম্যাথ করব। এখানে একটা, এখানে একটা, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে এতটুক এটা হচ্ছে এম, আর এতটুক এটা হচ্ছে এন। তাহলে এখন এটা তো ও, এবার তুমি কোন ত্রিভুজটা নিবা জানো, তুমি ও এন বি এই ত্রিভুজটা নিবা, ও এন বি এই ত্রিভুজটা নিবা, কারণ এই ত্রিভুজে তুমি ও বি এর মান জানো, ও বি এর মান তো কি আগেরটা সমান 1 মিটার, ও সি ও বি ও এ সব তো সেম। এরপরে তুমি ও এনটা বের করতে চাও,
তুমি ও এন বি এন এর মান জানো, বি এন এর মান হচ্ছে 0.2, এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা যদি সূত্র বসাই এখন, অতিভুজ স্কোয়ার ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস কি বি এন স্কোয়ার। তাহলে ও বি স্কোয়ারের মান হচ্ছে কত 1, ও এন এর মান হচ্ছে কত আমরা বের করব, প্লাস বি এন এর মান হচ্ছে 0.2 স্কোয়ার, এটা দেওয়া আছে বসাই দিলাম। তাহলে ও এন এর যেটা ভ্যালু সেটা হবে 1 থেকে মাইনাস করে দিতে হবে, 1 মাইনাস 0.2 হোল স্কোয়ার, 0.96, এটা গেল, এরপর রুট করে দিতে হবে, রুট অ্যান্সার এটা আসবে 0.979, 0.979 এত মিটার। এটা হচ্ছে ও এন এর মান। এবার আমাদের তো দরকার এম এন, আমাদের তো দরকার কি এম এন। এম এন কেমনে বের করবো, ও এন থেকে ও এমটা কি দিব বাদ দিয়ে দিব। তাহলে ও এন পাইছি 0.979, আর ও এম আমরা আগেই বের করছিলাম 0.95। তাহলে এটা থেকে 0.95 বিয়োগ দিব, 0.029, 0.029 মিটার। এই যে আমাদের এইচ বের হয়ে গেছে। আমাদের যেটা এখন এইচ বের হয়ে গেছে, এটাই হচ্ছে এ থেকে বিতে আসার জন্য বস্তুর সরণ হচ্ছে এত। তাহলে এ থেকে বিতে আসতে সে যদি এতটুকু সরণ অতিক্রম করে, তাহলে এখন তুমি বি বিন্দুর বেগ বের করতে পারবা, কারণ তুমি গতিশক্তি বের করতে চাও। এবার গতিশক্তি ইজিলি বের করা যাবে কিভাবে, আসো আমরা মান বসাই দিই। তাইলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে মান বসালে হাফ এম ভি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস কি 2GH। তাহলে হাফ এম, এম তো 30 গ্রাম ছিল, তাহলে 0.003। এরপর ইউর মান শূন্য হবে, 2 × 9.8 ইন্টু এইচ কত বসবে, এই যেটা বসবে 0.029। এবার তুমি ইকেটা বসাই দেবে। তাহলে এটার সাথে ইন্টু 9.8 ইন্টু 2, এটা গেল ইন্টু 0.003, তারপরে ডিভাইডেড বাই 2, এটা আসবে 8.75 ইন্টু 10⁻⁻, কত -4 এত জুল। ঠিক আছে, তাহলে বি বিন্দুর গতিশক্তি বের হয়ে গেছে। বি বিন্দুর কি বের করে ফেলছি, গতিশক্তি বের করছি। এখন আমাকে বলছিল সি বিন্দুর গতিশক্তিটা বি বিন্দুর ডাবল, আচ্ছা অর্ধেক বলছিল, আচ্ছা এটা এটা অর্ধেক হবে কিনা, মানে এই ভ্যালুটার অর্ধেক এটা হবে কিনা। তো তুমি এখন যাচাই করে দেখো, আমরা ওই ভ্যালুটাকে এটাকে 2 দিয়ে গুণ করে এটা পাই কিনা দেখি। এটা পাচ্ছি না, তাহলে অর্ধেক হবে না। অর্থাৎ আমাকে বলছিল কি সি বিন্দুর যেটা গতিশক্তি এটা বি বিন্দুর গতিশক্তির ডাবল হবে কিনা। ডাবল জিজ্ঞাসা করে না, আমাকে তো অর্ধেক বলছিল। তো এটা ছোট হবে, তাহলে এটা এর অর্ধেক হবে কিনা, মানে এটা অর্ধেক হবে কিনা, হাফ হবে কিনা, এটা জিজ্ঞাসা করছিল। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ দেই, এটাকে 2 দিয়ে ভাগ দিলে এটা পাওয়ার কথা, তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে এটা পাচ্ছি না, যার কারণে আমরা বলতে পারি যে এইটা কি হবে না, অর্ধেক হবে না। বলো বুঝাইতে পারছি নাকি বুঝি নাই? এইটুকুই ছিল। অর্থাৎ এই সরল দোলকের ম্যাথগুলো করার সময় তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে কোথায়, এইচ এর মানটা কিভাবে ক্যালকুলেট করতেছো। তাহলে আবার বলতেছি, গতিশক্তি বের করার সময় যে বিন্দুতে গতিশক্তি বের করবা ওই বিন্দু থেকে, মানে সর্বোচ্চ বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্বটা হিসাব করতে হবে, ওইটা হবে এইচ এর ভ্যালু। আর যখন তুমি ইপি বা বিভব শক্তি বের করবা, তখন সাম্যাবস্থান থেকে যে বিন্দুর বিভব শক্তি বের করবা ওইটার উচ্চতা হিসাব করবা। এটুকু বুঝলেই ববের ম্যাথগুলোতে কোনো কি থাকবে না, ঝামেলা থাকবে না। আমাদের আরেকটা ম্যাথ আজকে ছিল, বাট আজকে আর ক্লাসটা লং করতে চাচ্ছি না, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তবে আমি এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিতে চাচ্ছি, তোমরা চেষ্টা করবা। এখানে যেহেতু একটা নতুন বিষয় আছে অ্যাঙ্গেল, এখানে তো কোণ দিয়ে আমরা হিসাব করি না, আমাদেরকে পিথাগোরাস দিয়ে আমরা সব মান বের করছি, অতিভুজ লম্ব ভূমি এগুলো দিয়ে। বাট এখানে তো কোণ দিয়ে দিছে, তো কোণ দিয়ে দিলে মূলত এটা হচ্ছে ওই যে ত্রিকোণমিতির সাইন কস লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ লম্ব বাই ভূমি, ওই কনসেপ্টগুলো ব্যবহার হবে। ঠিক আছে, তোমরা ট্রাই করবা, না পারলে আমি পরে করাবো, পরের ক্লাসটাই হবে এই রিলেটেড অনেকগুলো সিকিউ, অ্যাটলিস্ট আমরা 3 থেকে 4টা সিকিউ আরও কি করবো এই টপিকের উপর সলভ করবো। তবে প্রথম টপিকটা, প্রথম সিকিউটা যারা ভালো মতো বুঝছো তারা সামনের সিকিউগুলোতে প্রবলেম হবে না, কারণ প্রত্যেকটা সিকিউতে প্রশ্ন একই, উদ্দীপকও প্রায় সিমিলার থাকবে, এরকম বিভিন্ন বিন্দুতে শক্তি বাইর করতে দিবে। তো এই জায়গায় যেটা বুঝতে হবে সেটা হলো এইচ এর মান বের করাটা। তুমি যদি এইচ এর মান বের করাটা জানো, তাহলে এই ম্যাথগুলো করার কোনো ব্যাপার হবে না।
ঠিক আছে? তাহলে একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবা। আমরা আগামী লেকচার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে এই টপিক রিলেটেড যতগুলো সিকিউ প্রবলেম আছে ওই প্রবলেমগুলো সমাধান নিয়ে। ভালো থাকবে সবাই, আজকের ক্লাসটা ভালো করে রিভিশন করবা, এটুকুই রাখলাম। দেখা হবে সামনের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।